নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো মানবেন্দ্র পালের গল্প ভৈরব। ছোটনাগপুরের পাহাড় ঘেরা এই ছোট্ট জায়গাটায় সেদিন যেন ধূসর সন্ধ্যা কেমন একরকম গা ছমছম করা রহস্যময় রোমাঞ্চ নিয়ে নেমে এসেছিল। এমনটা অন্য দিন হয় না। অন্যদিনও এই সময় ধূর্যটিবাবু সর্বাঙ্গে গরম চাদর জড়িয়ে, হাতে দস্তানা পরে, টাক মাথার উপর মাংকি ক্যাপ চাপিয়ে লাঠি ঠুকঠুক করে এসে বসেন। এখন সবে অক্টোবরের মাঝামাঝি, শীত পড়েনি, পড়ব করছে। তাঁর এই শীতবস্ত্রের বর্ম দেখে মৈতোষ মজুমদারের স্ত্রী হাসেন, কিন্তু যাকে নিয়ে হাসি ঠাট্টা তিনি নির্বিকার। তাঁর কোনো লজ্জা সংকোচ নেই। মৈতোষবাবু একসময় পুলিশ অফিসার ছিলেন, অসময়ে চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর পুলিশি জীবনের নানান ঘটনা শুনতে ধূর্যটিবাবু ভালোবাসেন। সেই লোভে এই কদিন ধরে রোজ সন্ধেবেলা উনি এখানে আসেন। কেন যে মৈতোষবাবু পুলিশের চাকরির মতো লোভনীয় কাজ রিটায়ার করার আগেই ছেড়ে দিয়েছিলেন, সে কথা একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকে বলেননি। কেননা বললেও তাকেও বিশ্বাস করবে না। শুধু চাকরি ছাড়াই নয়, একেবারে দেশ ছাড়া হতে হয়েছিল। এখানে উনি এসেছেন মাস 6 হলো। শান্ত নিরিবিলি জায়গা, ভদ্রলোকের বাস তেমন নেই, কেননা শহর বলতে যা বোঝায় তা এখান থেকে ক্রোশখানেক দূরে। মৈতোষবাবুর বাংলোর অল্প দূরে একটা পুরনো দোতলা বাড়ি। ওই একটি দোতলা বাড়ি, ওপরের জানলাগুলো সবসময় বন্ধ। একতলায় লোক থাকে, তারা বাঙালি নয়, মিশুকেও নয়। তবে কয়েকদিন হলো ধূর্যটিবাবু নামে এক বৃদ্ধ ভদ্রলোক ওই বাড়িতে এসেছেন। তিনি নিজেই এসে মৈতোষবাবুর সঙ্গে আলাপ করেছেন। উনি অবশ্য সকালের দিকে আসেন না, বিকেলেও শীতের ভয়ে বড় একটা দূরে কোথাও যান না। ঠান্ডার ধাত, একটুতেই নাকি বুকে কফ জমে, গলা বসে যায়। তিনি অল্প কথা বলেন, তবু বিদেশে এই বাঙালি অতিথিকে পেয়ে মৈতোষবাবু ও তার স্ত্রী খুব খুশি। স্বামী স্ত্রী ছাড়া এ বাড়িতে আর একজন আছে, তার নাম লক্ষণ। লম্বা চওড়া, যাকে বলে দশাসই চেহারা, কুচকুচে কালো রং আর পাথরের মতো বোবা। কাজ করে অসুরের মতো। ভোরবেলা আসে, কাজ করে রাতের খাবার নিয়ে চলে যায় নদীর ওপারে। ধূর্যটিবাবু ওকে প্রথম দেখেই আঁতকে উঠেছিলেন। ফিসফিস করে বলেছিলেন, ওই লোকটার কাছ থেকে সাবধান থাকবেন মশাই। আমি বলছি, ও মানুষ খুন করতে পারে। এ কথা শুনে মৈতোষবাবু স্ত্রী শিউরে উঠেছিলেন, কিন্তু এক সময়ের দোর্দণ্ড প্রতাপ মৈতোষবাবু ভয় পাননি। ভয় পেয়েই বা কী করবেন, সন্দেহ করে না হয় ছাড়িয়ে দিলেন। তারপর লোক পাবেন কোথায়? রোজ সন্ধেবেলা ধূর্যটিবাবু এসে মৈতোষবাবুর কাছে তার পুলিশি জীবনের যত খুন খারাপির গল্প ছেলে মানুষের মতো শোনেন। লণ্ঠনের আলো থেকে চোখ আড়াল করার জন্যে উনি একটা কিছু বই বা কাগজ চিমনির গায়ে ঠেকিয়ে রাখেন। একটা ঘটনা বলা শেষ হয়ে গেলে উনি নাকে কেমন একটা ঘোঁত ঘোঁত শব্দ করেন, অর্থাৎ ঘটনাটা তার পছন্দ হলো না, অন্য ঘটনা শুনতে চান, যেন তিনি কোনো বিশেষ ঘটনা খুঁজে বেড়াচ্ছেন। সময় সময় মৈতোষবাবুর মনে হতো ধূর্যটিবাবু হয়তো কোনো ছদ্মবেশী লেখক, প্লট খুঁজে বেড়াচ্ছেন। শেষে আজ মৈতোষবাবু তার জীবনের সেই একান্ত গোপনীয় রোমাঞ্চকর কাহিনীটি বলতে শুরু করলেন, যে কাহিনীর নায়ক দুটি স্কুলের ছাত্র, মহিতোষ আর ভৈরব। কাহিনী শুরু করার সঙ্গে সঙ্গেই কেমন যেন কতগুলো অশুভ লক্ষণ দেখা দিল। দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেটা হঠাৎই ঝনঝন করে ভেঙে গেল। এই সন্ধেবেলায় বাড়ির ছাদে কি একটা পাখি বিশ্রী শব্দ করে ডেকে উঠল। সে ডাক শুনে মৈতোষবাবুর মতো লোকও চমকে উঠলেন। তারপরই মনে হলো যেন প্রচণ্ড ঝড় উঠছে। তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কালি ঢালা অন্ধকার আকাশ ছাড়া
ঝড়ের কোনো লক্ষণই দেখতে পেলেন না। এসব কি হচ্ছে? মনে মনে মৈতোষবাবু যেন নিজেকেই প্রশ্ন করলেন, কিন্তু প্রকাশ্যে কিছুই বললেন না। নিজেকে একটু গুছিয়ে নিয়ে তিনি গল্প বলতে শুরু করলেন। ভৈরব ছিল তার স্কুলের বন্ধু, একই সঙ্গে পড়তেন তারা। কতই বা বয়স হবে তখন, 13-14। ভৈরব ছিল একটু অদ্ভুত প্রকৃতির। তার স্বভাবের সঙ্গে মৈতোষের স্বভাবের কোনো মিল ছিল না। তবু ভৈরব কেন যে মৈতোষকে খুব ভালোবাসত তার কারণ অজানা। পড়াশোনায় ভৈরবের মন ছিল না। ওই বয়সেই সে টুকটাক ঝাড়ফুঁক শেখার জন্যে গ্রামে গ্রামে ঘুরত, ওঝাদের বাড়ি গিয়ে বসে থাকত। সে ওঝারা আবার সাপের ওঝা নয়, ভূত ছাড়াবার ওঝা। ওর চেহারাটিও ছিল তেমনি, কালো সন্ডা গন্ডা, ছোট্ট করে কাটা চুল। সে চুলে কখনো তেল পড়ত না, আর চোখ দুটো ছিল পাথরের চোখের মতো নিষ্প্রাণ। ওই চোখের দিকে তাকিয়ে মাস্টারমশাইরা পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে পারতেন না। এমন ছেলেকে কেউ ভালোবাসতে পারে না, মহিতোষও পারতেন না। কিন্তু ছুটির পর ভৈরব একরকম জোর করে মহিতোষকে টেনে নিয়ে যেত নির্জন জায়গায়, বিশেষ করে শ্মশান কিংবা কবরখানায়। সেখানে বসে ও যেসব কথা মহিতোষকে শোনাতো, তাতে বেচারি মহিতোষের রক্ত জল হয়ে যেত। যেমন ও বলতো, ও নাকি ভূত নামানো প্রায় শিখে ফেলেছে। অমুক গ্রামের অমুক ওঝা ওর গুরু। একদিন বলল, খুব ইচ্ছে করে তিব্বত যেতে, ওখানকার লামারা নাকি প্রেত সিদ্ধ। মহি ভাই, চ না, তোতে আমাতে একবার তিব্বত ঘুরে আসি। শোনো কথা, তিব্বত যেন এপাড়া ওপাড়া, শুধু গিয়েই কদিন থেকে ফিরে আসা। চল না মহি, লেখাপড়া শিখে ভালো ছেলে হয়ে বাড়ি বসে থেকে কি হবে? তার চেয়ে যদি প্রেত সিদ্ধ হতে পারিস, তাহলে দুনিয়ার সব কিছু চলে আসবে হাতের মুঠোয়। এসব কথায় মই তো সাড়া দিতে পারতেন না। ভৈরবের হাত থেকে নিস্তার পাবার জন্যে শেষ পর্যন্ত এড়িয়ে যেতে লাগলেন। ছুটি হতে না হতেই তিনি ছুট্টে বাড়ি পালাতেন। একদিন ভৈরব মৈতোষকে একা পেয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। ওর ডান হাতে একটা বাড়তি ছোট্ট আঙুল ছিল, সেটা আবার ছুরির ফলার মতো বাঁকা। দেখলে গা শিউড়ে উঠত। সেই বেঁটে আঙুলটার তীক্ষ্ণ নখ দিয়ে মৈতোষের হাতে দাগ কেটে দিয়ে বলল, কী রে, আমায় এড়িয়ে যাচ্ছিস? কিন্তু মনে রাখিস, আমায় দূরে ঠেলে দিলেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবি না। আমি তোকে কাছে টানবই। ছেড়ে দে, ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে বলে কোনো রকমে সেদিন মৈতোষ ওর হাত ছাড়িয়ে পালিয়েছিল। আবার একদিন পাকড়াও করেছিল ভৈরব। বলেছিল, তুই না যাস, আমি একাই তিব্বত যাব। সেখানে যদি মরেও যাই, তবু তোকে দেখা দেবই। আমার গুরু বলেন, প্রেতাত্মা খুব ইচ্ছে করলে দেহ ধারণ করে কিছুক্ষণের জন্যে দেখা দিতে পারে, তবে তার জন্যে আত্মাকে প্রচণ্ড কষ্ট পেতে হয়, মুক্তিও আটকে যায়। তা যায় যাক, তবু তোর সঙ্গে দেখা করতে আসব। এই পর্যন্ত বলে ভৈরব একটু থেমেছিল। তারপর বলেছিল, তবে একটা কথা, দেখা করতে এলে তুই যদি আমায় অপমান করিস, আমায় তাড়িয়ে দিস, তাহলে বন্ধু বলেও খাতির করব না, তোকে মেরে আমার সঙ্গী করে নেব। মহিতোষ তখন ভয় থরথর করে কাঁপছেন। বল, কথা দে, দেখা দিলে কাছে ডাকবি? নিষ্কৃতি পাবার জন্যে মহিতোষ তাড়াতাড়ি বলেছিলেন, এখন মরা টরার কথা কেন ভাই, এখনও ঢের সময় আছে। ভৈরব দাঁতের ফাঁকে হেসে বলেছিল, তা আছে, কিন্তু ওই আর কি, যদির কথা বললাম। বল, দেখা করতে এলে ফিরিয়ে দিবি না? না, প্রতিজ্ঞা?
হ্যাঁ, প্রতিজ্ঞা। আমায় তখন দেখলে চিনতে পারবি তো? ডান হাতে এই আঙুল বলে ডান হাতটা মুখের কাছে তুলে ধরেছিল। অমনি ওর ওই ক্ষুদে আঙুলটা তিত্তির করে কাঁপতে লেগেছিল। আর কপালের বাঁ দিকে এই কাটা দাগ, মনে থাকবে তো? হ্যাঁ ভাই, থাকবে, খুব থাকবে বলে কোনো রকমে পালিয়ে এসেছিলেন। এরপর হঠাৎই একদিন ভৈরব বাড়ি থেকে নিরুদ্দেশ, আর তার খোঁজ পাওয়া গেল না। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। ভৈরবের কথা ভুলেই গিয়েছিলেন। তখন তিনি কলকাতার কাছাকাছি এক জায়গায় থানার ওসি। একদিন একটা মার্ডার কেস এলো। মৈতোষবাবু লাশ দেখলেন। প্রবল আক্রোশে কেউ লোকটাকে এক্কেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমন তো কত লাশই দেখেছেন তিনি, কিন্তু কেন যে এই মৃতদেহটা দেখে থমকে গিয়েছিলেন তা বুঝতে একটু সময় লেগেছিল। মৃতের বয়স বছর 52-53, কালো কুচকুচে রং, এই বয়সেও পেটানো চেহারা, নাক থ্যাবড়া, মুখটা যেন চেনা চেনা লাগলো। তারপর ডান হাতের 6টা আঙুল দেখেই মৈতোষবাবু চমকে উঠেছিলেন। আঙুলটা আবার ছুরির ফলার মতো বাঁকা। কপালের রক্তটা মোছো তো, হুকুম দিয়েছিলেন একজন কনস্টেবলকে। রক্তের ছোপ মুছে ফেলতেই দেখা গেল কাটা দাগ। বুঝতে বাকি রইল না এ তার সেই ছোটোবেলাকার ক্লাস ফ্রেন্ড ভৈরব। জানা গেল ও নাকি এ অঞ্চলের এক কুখ্যাত সমাজ বিরোধী। নিজেদের মধ্যে রেষারেষির জন্যই প্রাণ হারিয়েছে। ভৈরব যে তার চেনা, মৈতোষবাবু তা প্রকাশ করলেন না। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে বাসায় ফিরে এলেন। যাই হোক, এই খুনের তদন্তের ভার পড়েছিল মৈতোষবাবুর ওপরেই। কোথায় কোথায় ভৈরব থাকতো, তার দলে আর কে কে আছে, কেই বা ওকে খুন করলো, এইসব তদন্ত শুরু করতে হলো। কিন্তু বিশেষ কোনো ক্লু পাওয়া গেল না। তাছাড়া এইসব সমাজবিরোধীদের খুনের কেস নিয়ে মাথা ঘামাবার ইচ্ছেও তাঁর বিশেষ ছিল না। কেসটা ক্রমে ধামাচাপা পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটতে শুরু করলো। একদিন রাত বেশ গভীর, নিস্তব্ধ অঞ্চলটা। মনে হলো কে যেন দরজায় টোকা দিচ্ছে। ঘুম ভেঙে গেল মৈতোষবাবুর, কিন্তু কিছু আর শোনা গেল না। ভাবলেন বোধহয় স্বপ্ন দেখছেন। পাশ ফিরে চোখ বুজলেন। একটু পরেই আবার সেই শব্দ। এবার বিছানায় উঠে বসেই হাঁকলেন, কে? আর ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলের গলা শোনা গেল। মহি, আমি এসেছি, খুব দরকার। গলার স্বর শুনে মৈতোষবাবু অবাক, যেন অনেক দিন আগের খুব চেনা গলার স্বরটা। তাড়াতাড়ি দরজা খুললেন, কিন্তু কেউ কোথাও নেই। মৈতোষবাবুর বাড়ির সামনে সরু এক ফালি প্যাসেজ আছে। দরজার সামনে কেউ নেই দেখে মৈতোষবাবু প্যাসেজের ওপর টর্চ ফেললেন। দেখলেন সেখানে একটা লোক দাঁড়িয়ে, খালি গা, পরনে একটা লুঙ্গি, মাথায় ফেটটি বাঁধা, মুখটা রক্তে জপজপে। এ আবার কে? এত রাত্রিরে এখানে কেন? পুলিশের লোক বলে লোকটা কি নালিশ জানাতে এসেছে? তাকে কিছু বলতে যাবেন, স্পষ্ট দেখলেন লোকটা হাতের ইশারায় তাকে ডাকছে। কে? এ তো ভৈরব, সেই যে খুন হয়েছিল, যার খুনের কিনারা এখনো হয়নি। আশ্চর্য, সে কি করে? পরক্ষণেই দেখলেন ও এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, হাতের ইশারায় কেবলই ডাকছে। মন্ত্রমুগ্ধের মতো তিনি ওর পিছনে পিছনে চললেন। আগে আগে চলেছে ভৈরবের ছায়ামূর্তি, পেছনে মহিতোষবাবু। মাঝে মধ্যেই সে পেছন ফিরে দাঁড়াচ্ছে আর ইশারায় ডাকছে। মহিতোষবাবু চলেছেন তো চলেছেনই। একটা কথাই শুধু ওর মনে পড়ছে, দরজা ঠেলবার সময়ে
ছোট ছেলের গলায় ভৈরব বলেছিল, খুব দরকার। কিসের দরকার? তবে কি ওর খুনির কাছে নিয়ে যেতে চায়? এ কথা মনে হতেই মহিতোষবাবু খুব ভয় পেলেন। এভাবে একা যাওয়া তার উচিত নয়। তখনই তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু ঠিক কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন না। তার মাথাটাও কেমন ঝিমঝিম করে উঠল, পা দুটো যেন অসাড় হয়ে এলো। তিনি আর হাঁটতে পারলেন না, ফুটপাতের ওপরেই বসে পড়লেন। জ্ঞান ফিরে এলো ভোরবেলায়। তখন একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এলেন। এই পর্যন্ত বলে মহিতোষবাবু থামলেন। ধূর্যটিবাবু সেই যে শীতের ভয়ে অন্ধকারে মুখ লুকিয়ে গুটি সুটি আতশোয়া হয়েছিলেন তেমনই রয়েছেন। সারা শব্দ নেই। ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তিকর হাওয়া থমথম করছে। বাইরে কতগুলো কুকুর কেন যে এই বাড়িটা লক্ষ্য করেই ক্রমাগত ঘেউ ঘেউ করতে লাগলো কে জানে। ঘরে এই মুহূর্তে মহিতোষবাবু আর ধূর্যটিবাবু ছাড়া অন্য কেউ নেই। তবে কেন কুকুরগুলো? না, ঘরে আরও একজন কখন নিঃশব্দে এসে দরজার চৌকাঠে দাঁড়িয়ে মহিতোষবাবুর কথা শুনছে কেউ তা খেয়াল করেনি। কে? ও, লক্ষণ। মহিতোষবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দে তো বাবা জানলাগুলো বন্ধ করে, বড্ড ঠান্ডা বাতাস আসছে। লক্ষণ কোনো উত্তর দিল না। দৈত্যের মতো বিরাট চেহারা নিয়ে ধূপ ধূপ করে পায়ের শব্দ তুলে জানলাগুলো বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল। তারপর কি মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? বলে যান। পুক না তুলেই কব জড়ানো স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন ধূর্যটিবাবু। তারপর থেকে প্রায় রাত দুপুরের দরজার শব্দ হতো। মহিতোষবাবুকেই উঠতে হতো। দেখতেন দরজার বাইরে ভৈরব দাঁড়িয়ে। বাধ্য হয়ে মহিতোষবাবুকে বাড়ি বদলাতে হলো। কিন্তু সেখানেও ভৈরব হাজির। এমনি করে যেখানেই যান ভৈরবের হাত থেকে নিষ্কৃতি পান না। একদিন তো সবে সন্ধেবেলা লোডশেডিং। বাড়ি ফিরছিলেন মহিতোষবাবু। দেখলেন গলির মুখে ভৈরব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। এখন আর নাম ধরে ডাকে না, শুধু ওর সেই ভয়ঙ্কর হলুদ বোতামের মতো চোখ দিয়ে যেন গিলতে আসে। তাই শেষ পর্যন্ত বলতে পারেন একেবারে দেশ ছেড়ে পালিয়ে এসেছি। কি বলবো মশাই, ভৈরবের ভয়ে রাতে ঘুমোতে পারতাম না। এখানে এসে মনে হচ্ছে নিস্তার পেয়েছি। গল্প আমার এখানেই শেষ বলে মহিতোষবাবু একটা সিগারেট ধরালেন। আরামে একটা সুখটান দিয়ে বললেন, এসব কথা কাউকে বলিনি, বলতে চাই না। বললেও কেউ বিশ্বাস করবে না। নেহাত আপনি। কথা শেষ হলো না মহিতোষবাবুর। তার মনে হলো ঘরটা যেন হঠাৎ কুয়াশায় ভরা। এ কি, এত কুয়াশা কোথা থেকে এলো? জানলাগুলো তো সব বন্ধ। এমনি সময় সেই কুয়াশার মধ্যে থেকে ধূর্যটিবাবু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। হলদে বোতামের মতো দুটো চোখ কুয়াশার ভেতরেই ধিক ধিক করে জ্বলছে। এক টানে খুলে ফেললেন হাতের দস্তানাটা। লণ্ঠনের ঘোলাটে আলোয় দেখা গেল শীর্ণ একটা হাত ক্রমশ এগিয়ে আসছে। সেই হাতে 6টা আঙুল। ছুরির ফলার মতো অতিরিক্ত সেই আঙুলটা কাঁপছে তীর তীর করে। আতঙ্কে চিৎকার করে উঠতে গেলেন মহিতোষবাবু, কিন্তু কুয়াশায় দম বন্ধ হয়ে গেল। 2 দিন পর সুস্থ হয়ে উঠলেন মহিতোষবাবু। কী যে ঘটেছিল কিছুই বুঝে উঠতে পারলেন না। জানলেন সেই রাত্রে লক্ষণই ডাক্তার ডেকে এনে তাকে বাঁচায়, কিন্তু ধূর্যটিবাবুর পাত্তা আর পাওয়া যায়নি। সেদিন বিকেলে সেই দোতলা বাড়িতে ধূর্যটিবাবুর খোঁজ নিতে গেলেন মহিতোষবাবু। অবাঙালি বৃদ্ধ একজন বললেন, 2 দিন আগে হঠাৎ ভোরবেলায় সেই বাঙালিবাবু চলে গেছেন। তিনি এদের কেউ নন, চিনতেনও না। কলকাতা থেকে নাকি এসেছিলেন কয়েকদিনের জন্য। কোথাও থাকার জায়গা পাচ্ছিলেন না বলে বাইরের ঘরটা ভাড়া নিয়েছিলেন। মহিতোষবাবু স্তম্ভিত হয়ে গেলেন।
কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।